হ্যালো সবাইকে, আজকের এই এক্সপ্লেইনারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা একই সাথে অত্যন্ত সংবেদনশীল এবং তীব্র আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি জিটিও বা জেটিও নেটওয়ার্কে ইসরায়েলি আইনজীবী বেন মারমারেলি একটি সাক্ষাৎকার দিয়েছেন, আর সেখানে তিনি ইসরায়েলি কারাগার ব্যবস্থা নিয়ে এমন কিছু দাবি করেছেন যা আক্ষরিক অর্থে চমকে দেওয়ার মতো। আমাদের আজকের লক্ষ্য হল কোনো পক্ষ না নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং খুব সহজ ভাষায় এই সাক্ষাৎকারের মূল কথাগুলো বিশ্লেষণ করা। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। আমি ২০২৪ সালে আল জাজিরার একটি অনুসন্ধানী চলচ্চিত্রে কুকুর দ্বারা ধর্ষণের বিষয়টি দেখেছি। তাহলে এখন এতে অবাক হওয়ার কি আছে? শুনতেই শিউরে উঠতে হয়, তাই না? বেন মারমারেলির এই মন্তব্যটা আসলে প্রমাণ করে যে তিনি মনে করেন এই ধরনের গুরুতর নির্যাতনের ঘটনাগুলো মোটেও নতুন কিছু নয়। মূলধারার গণমাধ্যমে বিষয়টা হয়তো এখন বেশি করে আসছে, কিন্তু তার মতে এসব অনেক আগে থেকেই চলছে। এই একটা কথা থেকেই আসলে পুরো সাক্ষাৎকারের ভয়াবহতার মাত্রাটা কিছুটা আঁচ করা যায়। আচ্ছা, তো আজ আমরা পুরো বিষয়টাকে ধাপে ধাপে বুঝব। প্রথমে দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টটা দেখব, এরপর দেখব এই অভিযোগগুলোর বিপরীতে কেমন প্রতিক্রিয়া আসছে, তারপর মারওয়ান বারঘৌথির নির্দিষ্ট কেসটা নিয়ে কথা বলবো, কারাগারের ভেতরে সার্বিক চিত্রটা কেমন তা জানব, এবং সবশেষে লিবারেল জায়োনিজমের প্রতি মারমারেলির সে কড়া সমালোচনা নিয়ে আলোচনা করব। চলুন আমাদের প্রথম পয়েন্ট দিয়ে শুরু করা যাক, দ্য নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট, যা মূলত এই আলোচনার মূল অনুঘটক। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে ফিলিস্তিনি বন্দীদের ওপর এমন অভিযোগগুলো বুঝি গত বছরের ৭ই অক্টোবরের পর থেকে শুরু হয়েছে, কিন্তু মারমারেলি বলছেন একেবারেই তা নয়। তিনি ইতিহাস ঘেঁটে বলছেন এই দাবিগুলোর সূত্রপাত সেই ১৯৪৮ সাল থেকে। এরপর ৮০ দশকের শেষের দিকে যখন ইসরায়েলের আর্কাইভগুলো সবার জন্য উন্মুক্ত হতে শুরু করে, তখন অনেক তথ্যই বেরিয়ে আসে। ২০২৪ সালের শুরুতে আল জাজিরা এ নিয়ে একটি ইনভেস্টিগেটিভ রিপোর্টও করেছিল। আর একেবারে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে নিকোলাস ক্রিস্টোফার কলামটি প্রকাশিত হওয়ার পর বিষয়টি আক্ষরিক অর্থেই পুরো বিশ্বে নজর কেড়েছে। মানে বিষয়টা একদিনে তৈরি হয়নি। এই পুরো কাঠামোটা বুঝতে গেলে একটা খুব জরুরি পার্থক্য আমাদের মাথায় রাখতে হবে। ইসরায়েলে বন্দি রাখার দুটো আলাদা সিস্টেম আছে, একটা হলো আইপিএস বা বেসামরিক কারাগার, আর অন্যটা হলো আইডিএফ বা সামরিক আটক কেন্দ্র। মারমারেলি খুব স্পষ্ট করে বলেছেন যে কুকুরের ব্যবহার বা চরম যৌন নির্যাতনের মতো সবচেয়ে লোমহর্ষক ঘটনাগুলো মূলত ঘটেছে আইডিএফের অধীনে। অন্যদিকে তিনি নিজে যে বন্দীদের আইনি সহায়তা দেন তারা মূলত আইপিএসের অধীনে আছেন। এই পার্থক্যটা গুলিয়ে ফেললে চলবে না। এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে। এই যে এত বড় বড় অভিযোগ উঠছে, এর প্রতিক্রিয়াটা কেমন? প্রতিক্রিয়াগুলো দেখলে আপনি রীতিমতো অবাক হবেন, কারণ দুই দিকে সম্পূর্ণ দুই রকম চিত্র। একদিকে আনুষ্ঠানিক সরকারি বা মার্কিন প্রতিক্রিয়াটা দেখুন, তারা সব অস্বীকার করছে, উল্টো নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার হুমকি দিচ্ছে এবং এসব অভিযোগকে ব্লাড লাইডের বা সম্পূর্ণ মিথ্যা অপবাদ বলে উড়িয়ে দিচ্ছে। কিন্তু অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ চিত্রটা দেখুন। মারমারেলি জানাচ্ছেন দেশের ভেতরে টিভিতে কমেডিয়ানরা নাকি এসব নিয়ে খোলামেলা জোকস করছেন, এমনকি কিছু সেনা সদস্য পরোক্ষভাবে এগুলো স্বীকারও করে নিচ্ছেন। মানে একই ঘটনা নিয়ে দুই জায়গার একেবারে আকাশ পাতাল তফাত। সাধারণ অভিযোগ থেকে এবার একটু নির্দিষ্ট একটা কেসের দিকে নজর দেয়া যাক, মারওয়ান বারঘৌতির মামলা। মারওয়ান বারঘৌতি ফিলিস্তিনের সবচেয়ে হাই প্রোফাইল বন্দী এবং মারমারেলের অন্যতম ক্লায়েন্ট। মারমারেলি তার যা অবস্থান বা বর্ণনা দিয়েছেন তা বেশ ভয়ানক। তাকে পুরোপুরি একটা আইসোলেশন বা পৃথকীকরণ সেলে রাখা হয়েছে। মারমারেলি দাবি করেছেন যে ৭ই অক্টোবরের পর থেকে তাকে অন্তত ১০ বার মারাত্মকভাবে পেটানো হয়েছে, এতটাই যে তার পাঁজরের হাড় ভেঙে গেছে এবং ডান কানের শ্রবণশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ৮ এপ্রিলে তার ওপর কুকুর লেলিয়ে দেওয়ারও অভিযোগ আছে। তবে এত কিছুর পরও মারমারেলি একটা কথা জোর দিয়ে বলেছেন, বারঘৌতির মানসিক জোর কিন্তু একটুও কমেনি, তিনি মানসিকভাবে এখনও দারুণ শক্ত আছেন। একজন ব্যক্তির অবস্থা তো জানলাম, এবার চলুন পুরো সিস্টেম বা কারাগার ব্যবস্থার বৃহত্তর চিত্রটা একটু দেখি। ৯,৬০০
সংখ্যাটা একবার শুধু চিন্তা করুন। সাক্ষাৎকারের তথ্য অনুযায়ী বর্তমানে ঠিক এত সংখ্যক ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারগুলোতে বন্দী আছেন। মারমারিলির ভাষায় বললে এরা আসলে সাধারণ বন্দী নন, এরা অনেকটা জিম্মির মতো। বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের সামান্যতম অধিকারও নাকি তাদের দেওয়া হচ্ছে না। এত বিপুল সংখ্যক মানুষ ভেতরে থাকছে কিভাবে? মারমারেলির দাবি অনুযায়ী অবস্থাটা ভয়াবহ। খাবার দেওয়া হচ্ছে এতই কম যে বন্দিরা দিনের পর দিন ওজন হারাচ্ছেন। ৬ জনের একটা সেলে গাদাগাদি করে রাখা হচ্ছে ১২ জনকে, মানে ধারণ ক্ষমতার ঠিক দ্বিগুণ। তাদের সেলের বাইরে বা খোলা আকাশের নিচে যাওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে। আর সবচেয়ে বড় আইনি সমস্যাটা হল এদের অনেককেই কোনো ধরনের আনুষ্ঠানিক বিচার ছাড়াই শুধু প্রশাসনিক আটকাদেশ দিয়ে বছরের পর বছর আটকে রাখা হয়েছে। এখন আপনি ভাবতে পারেন আইনজীবীরা তো আছেন, তারা কিছু করতে পারছে না। মারমারিলি কথা শুনলে বুঝবেন আইনজীবীদের অবস্থাও তথৈবচক। ক্লায়েন্টের সাথে দেখা করতে গেলে তাদের নাকি কোনো কারণ ছাড়াই ৫ ঘণ্টা পর্যন্ত বসিয়ে রাখা হয়। সেই অপেক্ষার সময় পানি, খাবার বা টয়লেটের কোনো সুবিধাই দেয়া হয় না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পর হঠাৎ করে বলা হয় সাক্ষাৎ বাতিল। মারমারেলি মনে করেন এগুলো কোনো দুর্ঘটনা নয়, বরং আইনি সহায়তা থেকে বন্দীদের দূরে রাখতে এগুলো এক ধরনের ইচ্ছাকৃত অন্তর্ঘাত। আর যদি আইনি প্রতিকার চাইতে আদালতেই যাওয়া হয়, সেখানেও দরজা বন্ধ। মারমারেলি যখন এসব নির্যাতনের অভিযোগ আদালতে তোলেন, আদালত নাকি সে বিষয়ে কোনো আলোচনাই করতে চায় না। পুলিশের কাছে অভিযোগ করলে কোনো ধরনের তদন্ত বা চার্জ গঠন ছাড়াই তারা ফাইল বন্ধ করে দেয়। ব্যাপারটা অনেকটা এমন যে অভিযোগ করার জায়গা আছে, কিন্তু শোনার কেউ নেই। জবাবদিহিতার জায়গাটা আক্ষরিক অর্থেই শূন্য। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি লিবারেল জায়নিজমের সমালোচনা, এবং সম্ভবত এটি এই সাক্ষাৎকারের সবচেয়ে বিতর্কিত অংশ। আমার মতে লিবারেল জায়নিস্টরাই হল সবচেয়ে খারাপ। বেশ কড়া একটা মন্তব্য, তাই না? বেন মারমারেলি নিজেকে সরাসরি একজন অ্যান্টি জায়নিস্ট হিসাবে পরিচয় দেন, কিন্তু মজার ব্যাপার হল তিনি চরম ডানপন্থীদের চেয়েও লিবারেল বা উদারপন্থীদের বেশি অপছন্দ করেন। কিন্তু কেন তিনি এমন একটা অদ্ভুত অবস্থান নিলেন? চলুন একটু গভীরে গিয়ে দেখি। মারমারেলির যুক্তিটা আসলে ঐতিহাসিক এবং আদর্শিক। তিনি মনে করেন ইসরায়েলের অনেক বিতর্কিত কাজের মূল কারিগর আসলে এই লিবারেলরাই। তার দাবি অনুযায়ী ১৯৪৮ সালের নাকাবা বা ফিলিস্তিনিদের উৎখাতের ঘটনা মূলত লিবারেলদের নেতৃত্বেই হয়েছিল। আজও সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ সব পদে, বিশেষ করে বিমান বাহিনীর পাইলট হিসেবে তারাই বেশি সক্রিয়। মারমারেলির সবচেয়ে বড় ক্ষোভ হল এদের দ্বিমুখী আচরণের উপর। তারা একদিকে মুখে শান্তির কথা নালে, আর অন্যদিকে ভূমি দখল ও সামরিক অভিযানের মূল চালিকার শক্তি হিসেবে কাজ করে। পুরো সাক্ষাৎকার জুড়ে মারমারেলির যে তীব্র ক্ষোভ আমরা দেখলাম, তার পেছনে আসলে একটা দর্শন কাজ করে। একেবারে শেষে এসে তিনি তার এই কাজটিকে সংজ্ঞায়িত করেছেন। তিনি একে শুধু ইসরায়েল বা ফিলিস্তিনের কোনো আঞ্চলিক সংঘাত হিসেবে দেখেন না, তিনি এটিকে উপনিবেশবাদ এবং সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে একটি অন্তহীন সংগ্রাম হিসেবে দেখেন। মানে এটি এমন এক লড়াই যা হয়তো তার জীবদশায় শেষ হবে না, কিন্তু তারপরও তিনি এই লড়াই চালিয়ে যেতে চান। তো আজকের এই বিশ্লেষণ শেষে একটা বড় প্রশ্ন আমাদের সবার জন্য রেখে যেতে চাই। মারমারেলির কথা মতো যদি এই সংগ্রাম সত্যি অন্তহীন হয়, তবে আজ আমরা যে অভিযোগ, প্রমাণ বা সাক্ষ্যগুলো নিয়ে আলোচনা করলাম, ভবিষ্যতের ইতিহাস তৈরিতে এগুলোর প্রভাব আসলে কতটা? এই একক কণ্ঠস্বরগুলো কি সত্যি কোনোদিন বড় কোনো পরিবর্তন আনতে পারবে? এই গভীর চিন্তার জায়গাটা আপনাদের জন্য ছেড়ে দিয়ে আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।